আচ্ছা, আমাদের বলতেছিলাম তাহলে ক্রিয়েট নিউতে ক্লিক করার পর এখানে আপনাদের নামটা চেঞ্জ করতে পারবেন। আপনাদের ওখানে ভার্সন ভেদে হচ্ছে একটু ভিন্নতা থাকতে পারে। মানে এখানে উইন্ডোটা আপনাদের হয়তো বড়, তাই না? ওখানে সবকিছু ইলাস্ট্রেটর যেমন ছিল ওইভাবে আছে। তাছাড়া লেখাগুলো দেখবেন সেম পাবেন। হাইট, ওয়েট, রেজলিউশন, কালার মোডটা নিজের মতো, যে RGB কালার মোড আছে, CMYK তে আছে, ওগুলো করে নেবেন। তো ওকেতে প্রেস করলে কি আমি কেমন সাইজে নিলাম। হুম, ফটোশপের মধ্যে মনে করেন যে ডিজাইন বেস কাজ না করলে, ডিজাইন বেস কাজ করা যায়, করতে পারবেন, সমস্যা নেই। আর এটা মানে না করাই ভালো। হ্যাঁ, আমি বিস্তারিত বলতেছি, প্রথম দিকে যে আপনাদের রোড ম্যাপটা যেটা থাকে, তাই না? ওটাই বলতেছি যে আমাদের প্রথমে ওইটা কি ছিল, যে হোম পেজ, তাই না? হোম পেজ ছিল। আর এটা হচ্ছে আপনার ওয়ার্ক স্পেস, যেখানে আপনি কি কাজ করবেন। আমরা ইলাস্ট্রেটরে কিন্তু এইভাবে ওপেন করতাম, তাই না? বাট ফটোশপের মধ্যে এইভাবে তখন ওপেন করবেন যখন কিনা আপনি ডিজাইন করতে চাবেন। নর্মালি একটা পিকচার এইভাবে ওপেন করবেন না। আমি আবারও বলি, সবাই এই ইলাস্ট্রেটর থেকে ফটোশপে আসার পরে এই ভুলটা করে। এই হোয়াইট পেজ প্রথমে ওপেন করে, তারপর একটা হোয়াইট পেজের উপরে কি করে একটা পিকচার ওপেন করে। ওই ক্ষেত্রে প্রবলেমটা হচ্ছে এখানে নিচে দেখেন যে আমি 2000 পিক্সেল বাই 2000 পিক্সেল নিচ্ছি, তাই না? আমি কথা শেষ করি নাই ভাই, বল। এইটাই বলতেছি যে আপনারা চাইলেন যে রেজুলেশন কম আছে আমার, একদম লো কোয়ালিটি একটা ছবি, সেটা কিন্তু পসিবল না। হ্যাঁ, আপনি আপস্কেল করতে পারেন কিছুটা এআই এর মাধ্যমে। বিভিন্ন ধরনের সফটওয়্যার আছে, সেগুলো কি করে যে আপস্কেল করে, তাই না? না, ফটোশপে করতে পারবেন নিউয়ার ভার্সনে কোনটার মধ্যে, যেখানে হচ্ছে আপনার নিজে কেনা আছে, ফটোশপে কেনা আছে যেটা প্রিমিয়াম, যেটা বলতে পারেন। আপনি যখন ফটোশপে মেইনটা যখন কিনবেন, তখন ওইটা মানে টাকা দিয়ে তো আপনি পারচেস করবেন, তাই না? তখন ফটোশপের সবগুলো মানে ফিচার আপনি ইউজ করতে পারবেন। বাট ওখানে আপনি আপস্কেলের যে কথা বললেন, ওখানে আপনার এআই ইউজ করা লাগবে। তো এআই ইউজ করার জন্য এক্সট্রা আবার টোকেন কিনতে লাগে। মানে সফটওয়্যার কিনছেন বলে যে আপনি এআই ইউজ করতে পারবেন এরকম কিছু না, আপনাকে এক্সট্রা টোকেন কিনতে হবে। তো দিবেন যত প্রম দিয়ে ফিক্স করবেন, তত আপনার টোকেন খরচ হয়ে থাকবে। ক্লিয়ার? তো ফটোশপের যে এআই, যা ফার বেটার। মনে করেন জেমিনি বলেন, কি বলেন, বেটার কিন্তু ফটোশপের মধ্যে আবার জেমিনি ইউজ করা যায়। জেমিনি যে ন্যানো ম্যানানা আছে, ন্যানো ম্যানানা ইউজ করা যায়। হ্যাঁ, হ্যাঁ, ফটোশপে প্রিমিয়াম করবো। ফটোশপ তো কিনতে গেলে আপনার লাইসেন্স সহ কিনতে হয় না। এমনি যদি আপনি ফটোশপ এমনি ইনস্টল করেন, যেটা এটা তো ক্র্যাক ভার্সন, তাই আপনি ইনস্টল মানে ইউজ করতে পারতেছেন, নর্মালি তো আপনি ইউজ করতে পারবেন না। রেজুলেশন ওখানে 72। যদি আপনি ওয়েব মিডিয়ার জন্য কোনো কাজ করতে চান, সেক্ষেত্রে বেটার। মানে ওয়েবসাইটে কি আপনাদের ফটোশপে মানে ফটোগুলো যত হালকা থাকবে, তত কি ওয়েবসাইট লোড নিবে না তাড়াতাড়ি। এটা আপনাদের বুঝাইতে হবে না আমার, আপনারা নিজেরাই জানেন। যত বেশি মানে রেজুলেশন যত কম থাকবে, মানে রেজুলেশন বেশি কম রাখা যাবে না, সাইজটা যদি কম থাকে, তত বেশি কি ওয়েবসাইটটা মানে ফাস্ট লোড হবে। এটা ইন্টারনেটে খালি স্পিডের উপর নির্ভর করে না, বা হোস্টিং এর ওটার উপর নির্ভর করে না। কিছুটা সময় ওয়েবসাইটে হালকা করার জন্য কি ছবিগুলোকে হালকাভাবে রাখতে হয়। সেই ক্ষেত্রে হচ্ছে রেজুলেশনটা মানে 72 ঠিক আছে। কেভিন, হ্যাঁ, এটা 72 রেজুলেশন, মানে এটা 300 ppi ছিল না, 72 ppi, পিক্সেল পার ইঞ্চ যেটা। তো আমি যেটা বলতেছিলাম তখন ভাই, যে এইভাবে হচ্ছে আমরা ইলাস্ট্রেটর ওপেন করছি, আমরা ডিজাইন করতে গেছি। কিন্তু এখন এইটার মধ্যে আমি ডিজাইন করবো না, আমরা ফটো এডিট করবো, তাই না?
তো ফটো এডিট যেহেতু করবো তো আমরা ফটোটাকেই ওপেন করবো। এইখানে এইভাবে আনবেন না, মানে হোয়াইট বোর্ডের মধ্যে কেন আনবেন না, দেখেন এইটার তো আমি একটা নিজস্ব সাইজ দিচ্ছি না, নিচে কি দেওয়া আছে 2000 x 2000 পিক্সেল সাইজ, তাই না? তো এখন এর থেকে যদি হায়ার পিক্সেল সাইজ মনে করেন একটা ছবি বা ফোন থেকে একটা ছবি তুলেন, ওটাও তো 3000 পিক্সেলের উপরে থাকে। তো ওই ছবিটা কি এটা থেকে হায়ার না কোয়ালিটি? ওই হায়ার কোয়ালিটির ছবি যদি আপনি এখানে নিয়ে আসেন ওটা কিন্তু লো কোয়ালিটি হয়ে যাবে। আর ভাই 4K এর কথা বাদ দেন না, নরমালি আপনার পিকচারটা 4K তেই তুলে, আপনি যে ফোনে ছবি তুলেন না সেটা 4K তেই তুলে, কিন্তু 4K ভিডিওর কথা না, 4K ছবিতে তুলে, ভিডিও সব তুলতে পারে না। তবে যাই হোক, ওই ছবিটা যদি এখানে নিয়ে আসেন সেই পিক্সেল সাইজটা মানে রেজলিউশনটা কিন্তু ওই 2000 x 2000 লিমিটেড হয়ে যাবে, কমে যাবে। তাই এইভাবে কখনোই ওপেন করবেন না। প্রথম কথা হচ্ছে আমার তো ব্যাকগ্রাউন্ডের দরকার নেই বা এরকম কোনো থাকার দরকার নেই। সরাসরি আমরা কি করব, এখান থেকে যে ওপেনে ক্লিক করব, এখানে ওপেন আছে, ফাইল থেকেও আমরা কি নিউ বা ওপেন পাবো। তারপর একদম সহজ যদি পদ্ধতি চান, মানে ঘাড় ধরে টেনে নিয়ে আসবেন জাস্ট আচ্ছা ফার্স্ট ফার্স্ট ক্লাস যেহেতু, তো আমি জাস্ট আপনাদের পতাকা দেয় তাই দেখেন, যেমন এই ছবিটা কি একদম ধরে টেনে নিয়ে এখানে ছেড়ে দিলাম, ওপেন হয় না কেন? ওপেন আছে না? তো এটা হচ্ছে আমার যেই রেজলিউশনের ছবিটা, ওইটা কিন্তু ওই রেজলিউশনেই ওপেন হবে। এখন আপনারা ভাবতে পারেন তো এটা তো লো কোয়ালিটি ছবি, আমি যদি 2000 পিক্সেল বা 2000 পিক্সেল ওইটার মধ্যে নিয়ে যদি এটা করি তাহলে আমার রেজলিউশন বেড়ে গেল, আর এটা কখনো হয় না। আপনি ছবিটা নিয়ে রাখবেন, পরে যদি আপনি ছবিটাকে মনে করেন যে সাইজটা মিলান, ওইভাবে রেজলিউশন মূলত বাড়ে না। আমি চাইলে পরে এখান থেকে যে ইমেজ থেকে ইমেজ সাইজ আছে, সাইজে গিয়ে ইচ্ছা করলে কি এখানে পিক্সেল সাইজ থেকে বাড়াতে পারবো। এটা মূলত যে এখন কত আছে 1.7 MB আছে না, যখন আমি পিক্সেল সাইজটা বাড়াবো তখন এটা কি ইমেজ সাইজটা বেড়ে যাবে না? তাতে বেড়ে গেলে পরে এটা কিন্তু সেই কোয়ালিটি বাড়বে না। যখন জুম করবে না দেখেন যে আগেও যে জুম করলে যেরকম লাগতো এখনো সেই সেরকমই লাগে। আপস্কেলটা ভিন্ন জিনিস, লাভটা কিছুই না। ইমেজ সাইজের কথা বাদ, এর জন্যই মানে আমাদের গিগের মধ্যে লেখা থাকে যে 80% of work depend on your picture quality, মানে আপনার 80% কাজ আউটপুট যে কাজটা ক্লায়েন্টের সাইডে নির্ভরই করে তার পিকচার কোয়ালিটির উপর। আপনি এর মাধ্যমে ইজিলি আপস্কেল করতে পারবেন, বাট দেখবেন যে ওখানে কার্টুনিশ ইফেক্ট আসে, রিয়েল ভাবে আসে, অনেক সময় আছে চোখটাও লাগিয়ে দেয়, আপনার চোখ থাকে না, অন্য একটা চোখ লাগিয়ে দেয়। আচ্ছা আমরা টুল সম্পর্কে জানি, হ্যাঁ এখানে হচ্ছে এটা কি আমার টুল বার, তাই না? আর উপরে এটা কি বার? এটা উপরে একদম এটা হচ্ছে মেনু বার। তারপর এটা কি বার? হুম, এটা টাস্ক বার। এটা হচ্ছে অপশন বার। ইলাস্ট্রেটরে কি বার ছিল বলেন, আমি বলে দিয়েছিলাম, যদি না বলতে পারেন খবর আছে। হ্যাঁ যেটা বলতেছিলাম বলেন তো, ইলাস্ট্রেটরে এটা কি ছিল ওখানে? ওখানে বলে এটা কন্ট্রোল বার, এই বারটাকে ওখানে বলে কন্ট্রোল বার, বাট এটা ফটোশপে হচ্ছে এখানে কি বলে অপশন বার। কেন বলে এটাকে, দেখেন আমি যখন নাকি টুল চেঞ্জ করতেছি তখন ওখানে কি চেঞ্জ হতেছে, দেখছেন? আর ইলাস্ট্রেটরে দেখবেন টুল চেঞ্জ করার পর ওগুলো চেঞ্জ হয় না, খুব এক মাইনর কিছু ছাড়া প্রত্যেকটা টুলসের কন্ট্রোল ফিল স্ট্রোক ওগুলো সব কি সেম ভাবে থাকে। এই জন্য এটাকে বলে কন্ট্রোল বার আর ফটোশপে বলে অপশন বার। আর এখানে আমাদের লেয়ারের যে সেটিংটা, প্রথমে আপনারা আমার মতো করে সেটিং করে নেন,
উইন্ডোতে যান, কাইন্ডলি আমার মতো একটু সেটিং করে যান। উইন্ডোতে যান, উইন্ডোতে যাওয়ার পর ওয়ার্কস্পেসে যান। ওয়ার্কস্পেসে গেছেন, লিখে কেন আপু, ওখানে কাজ করেন, সমস্যা না, আপনি প্রথমে কাজ করেন তারপরে লেখেন, প্রথমে আগে প্র্যাকটিক্যাল করেন তারপরে খাতা মানে পরে লেখেন। আচ্ছা, উইন্ডো থেকে ওয়ার্কস্পেস, তাই না? তারপর ফটোগ্রাফি সেট করেন। ফটোগ্রাফিতে সেট করেন, যাদের সেট নাই তারা সেট করে, আর যারা সেট করা আছে তারা রিসেট করেন আমার মতো। সবাই সেট করে তারপর রিসেট করেন। সেট করছেন, এখন রিসেট করেন। আবার উইন্ডোতে যান, ওয়ার্কস্পেসে যান, এখানে আমি এখন ফটোগ্রাফি কি রিসেট করে দিব, আমারটা যেরকম রিসেট করতেছি। আচ্ছা, সবাই কি রিসেট করছেন? কেন, কি করতেছেন আমাকে বলবেন। কে কে করছেন? এই পাশে তো একজন নাই। ইমেজ তো নিতে হবে না। আচ্ছা, যাদেরটা আগে ইউজ করা আছে তারা হচ্ছে আগে স্টুডেন্টরা ইউজ করছে। যখন রিসেট ফটোকপিতে ক্লিক করবেন তখন আপনাদের ইন্টারফেস এরকম হয়ে যাবে, তাই না? এই কথা বলেন না, চুপ, শুনেন কথা আগে। এখানে দেখেন আমাদের টুল বক্সটা কি লম্বা হয়ে গেছে না? হাতের কাছে রাখার জন্য এইখানে এই যে অ্যারো চিহ্ন আছে, এখানে একটা ক্লিক করব, দেন টুলগুলো কি পাশাপাশি চলে আসছে। আর এখানে লাইব্রেরিটা পুরোপুরি ফাঁকা আছে, এই কারণে অ্যাডজাস্টমেন্টে ক্লিক করব। এইগুলো অপশন আমার লাগবে এডিটিং এর পারপসে। এখানে যেহেতু ফাঁকা আছে তো এই লেয়ারের যে প্যালেটটা আছে এইটাকে কি আমি একদম উপরে নিয়ে আসলাম, তাহলে লেয়ার অনেকগুলো নিলে পরে কি আমি দেখতে পারবো। বুঝতে পারছেন? এখানে ফটোশপে যেমন আমি আগেও বলছিলাম যে লেয়ার ওয়াইজ আমাকে কাজটা করতে হয়। যখন আমরা কোনো একটা ফটো ওপেন করব তখন ফটো ওপেন হওয়ার পর এখানে দেখেন ব্যাকগ্রাউন্ড নামে কি লেয়ার আছে, লেয়ার অটোমেটিক হয়ে গেছে। এটা কি লেয়ার সেকশন, কিন্তু লেয়ার সেকশনে অটোমেটিক কি ব্যাকগ্রাউন্ড নামে একটা নতুন লেয়ার আছে, সেই লেয়ারে দেখেন একটা কি লক আইকন আছে। লক আইকন আছে না? আমরা এই যে প্রথম যে টুলটা এটাকে বলে কি মুভ টুল। তো মুভ টুল দিয়ে আমরা ইজিলি কি এটাকে মুভ করতে পারি। বাট দেখেন আমাকে এখানে কি ওয়ার্নিং দিতেছে, কি লিখছে, the currently selected layer is a background layer, you cannot move a background layer or change its tracking order, blending mode or opacity, মানে এগুলো আমি কোনো কিছু চেঞ্জ করতে পারবো না। however you can convert it to a normal layer and then change any of these attributes. আমি চাইলে বলে কি নরমাল লেয়ারে কনভার্ট করে দিতে পারি, একটা ক্লিকের মাধ্যমে কি কনভার্ট হয়ে যাবে। বা এখানে ক্লিক করে দেখি, দেখেন এই যে এটা কি নরমাল লেয়ার হয়ে গেছে, এটা কি লেয়ার 0 হিসেবে নাম হয়ে গেল। এখন চাইলে পরে আমি কি যখন তখন এটাকে মুভ করতে পারি, কিন্তু বাট ওখানে কি ফাঁকা হয়ে যায়। আমি কন্ট্রোল জেড দিয়ে ব্যাক গেলাম, এখানে সেই সেম আনডু করতে পারবেন হচ্ছে কন্ট্রোল জেড দিয়ে, রিডু করতে পারবেন কন্ট্রোল শিফট জেড দিয়ে, ঠিক আছে? আমি যেখানে ওই মুভ করার সময় ওয়ার্নিংটা আসছে, চাইলে পরে এখানে যে এই যে লক আইকন আছে এখানে একটা ক্লিক করলেও কি এটা আনলক হয়ে যায়। এখন আমি যখন চাইলে পরে কি মুভ করতে পারবো। কিন্তু আমি আপনাদের বলবো যে এখানে ব্যাকগ্রাউন্ড লেয়ারে কোনো কাজ করার দরকার নেই। ফটো ওপেন করার পর আপনাদের প্রথম কাজে থাকবে এই লেয়ারটাকে কপি করা, ঠিক আছে? তো লেয়ার কিভাবে কপি করবেন? লেয়ার কপি করার শর্টকাট কি হচ্ছে কন্ট্রোল জে, লিখে নেন কন্ট্রোল প্লাস জে, জেড না জে,
কন্ট্রোল জে, তাহলে দেখেন আমার কি লেয়ার কপি হয়ে গেছে না? তো আমি লেয়ার কিভাবে কপি করলাম? কন্ট্রোল প্লাস জে চেপে। এখন দেখেন এটা তো আমার লক নাই, তাই না? আমি চাইলে পরে মুভ টুল দিয়ে এটাকে কি মুভ করতে পারতেছি, কিন্তু আর নিচে একটা লেয়ার আছে বলে কি নিচে ব্যাকগ্রাউন্ড লেয়ারটা এখানে দেখা যাইতেছে। নরমালি আমরা এইভাবে মুভ করব না। তো কন্ট্রোল জে দিয়ে আমরা কি একটা লেয়ার কপি করতে পারি। এখন এই লেয়ার থেকে হচ্ছে আমরা এডিটটা করব। ব্যাকগ্রাউন্ড লেয়ারে আমরা মূলত কোনো কাজই করব না, ওটাকে আমরা মনে করেন বিফোর আফটার দেখার জন্য রাখতে পারি, একটা ব্যাকআপ হিসেবে রাখতে পারি। মুভ টুলের কাছে জানেন বললাম যেটা এটাকে মুভ করা যায়। তারপর এখানে যেমন আমাদের কি রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুলটা আছে, এখানে যে রেক্ট্যাঙ্গুলার শেপে একটা কি আমাদের সিলেকশন হয় শুধুমাত্র। এখানে ক্লিক করলাম কি এখানটা সিলেকশন হয়েছে। এই যে এখানে মুভিং পার্টটা দেখতেছেন মুভ হইতেছে, এটা কি আমার সিলেকশন এরিয়া। এখন সিলেকশন এরিয়াটা যেহেতু এতটুকু, তো এখন যদি আমি কন্ট্রোল জে প্রেস করি তাহলে দেখেন শুধুমাত্র কি আমার সিলেকশন এরিয়াটাই কপি হয়েছে। আমি এগুলোর নিচের আইগুলো অফ করে রাখি, দেখেন যতটুকু আমি সিলেকশন করে রাখছিলাম ততটুকু কি কপি হয়ে গেছে। কন্ট্রোল জে চাপলে কি হয় যে লেয়ার কপি হয়, তাই না? কিন্তু কন্ট্রোল জে চাপলে হচ্ছে আপনাদের মূলত সিলেক্টেড যে লেয়ারটা ওটা কপি হইতেছে। তো লেয়ারের মধ্যে আবার যতটুকু সিলেকশন আছে আমরা সিলেকশন করে রাখি, তাহলে কন্ট্রোল জে চাপলে শুধুমাত্র ওই সিলেকশন এরিয়াটাই কপি হবে। বুঝতে পারছেন? এখন এইটা তো সিলেকশন অবস্থায় আছে, এটাকে আমরা ডিসিলেক্ট করব কিভাবে? তাহলে আমরা সিলেকশন এরিয়া আপনারা এইভাবে মুভ করতে পারবেন। আর ডিসিলেক্ট করবেন কিভাবে, তাই না? আমরা বাইরে একটা ক্লিক করতে পারি, তারপর বাইরে একটা ক্লিক করতে পারি সিলেকশনের বাইরে, তাহলে ডিসিলেক্ট হয়ে যায়। বা আমরা কন্ট্রোল ডি প্রেস করেও ডিসিলেক্ট করতে পারি, কন্ট্রোল প্লাস ডি লিখে রাখেন। তারপর এটা শর্টকাট কি এই যে মেনু বারে পাবেন, সিলেক্ট থেকে দেখেন ডিসিলেক্ট বলে অপশন আছে, কন্ট্রোল প্লাস ডি ডিসিলেক্ট। ক্লিয়ার? এখন নিচের যেটা আছে ইলিপ্টিক্যাল মার্কিউ টুল, এই টুলটা কি গোল অবস্থায় থাকে, মানে রাউন্ড হিসেবে থাকে, তাই না? এটাকে যদি আমরা শিফট ধরে চেপে ধরি তাহলে কি অ্যাসপেক্ট রেশিওটা ঠিক থাকে, জাস্ট লাইক হইতেছে ইলাস্ট্রেটর। ও অল্পটন চেপে ধরলে পরে কি হয় চারপাশ থেকে বড় হয়। এখন ইলাস্ট্রেটরে যেমন আমরা হচ্ছে কি আমার ওয়ার্ক স্পেসের বাইরেও কি আমরা কাজ করতে পারতাম না এই পাশে, আর দেখেন ফটোশপে কি কাজ করা যায় না। কিন্তু আপনারা চাইলে পরে টেক্সটটাকে বাইরে রাখতে পারতেন, একটা শেপটাকে কি বাইরে রাখতে পারতেন, আর এখানে রাখতে পারবেন না। এটা আপনার এরিয়াটা পুরোপুরি লিমিটেড। বুঝতে পারছেন? এগুলো হচ্ছে আমার সিলেকশন টুল। তারপর কি আছে যে এখানে লাসো টুল, লাসো টুল এগুলো সিলেকশন টুল, এইটাও সিলেকশন টুল, মানে এই কয়েকটার ভেতর যেগুলো আছে সবগুলো কি সিলেকশন টুল। লাসো টুলটা আমরা কিভাবে কাজ করে জানি যে ইলাস্ট্রেটর দিচ্ছে এইভাবে ধরে টানলে পরে কি সিলেক্ট হয়ে যায়। ওখানে আমরা শেপ সিলেক্ট করতাম, আর এখানে আমার কি নির্দিষ্ট একটা এরিয়া আমরা সিলেক্ট করতে পারি। এবার আমরা জাস্ট একে এভাবে সিলেকশনটা করতে পারি লাসো টুলের মাধ্যমে। তো এখানে লাসো টুলটা দেখলেন যে কিভাবে সিলেকশন কাজ করে, তাই না? তারপর কি আছে এখানে পলিগন লাসো টুল। পলিগন লাসো টুলটা হচ্ছে এইভাবে, যেমন আমি একটা ক্লিক করলাম না, ক্লিক করলাম, এখানে ক্লিক করি, এখানে একটা ক্লিক করি, এখানে ক্লিক করি, এখানে ক্লিক করি, বা এখানে এখন যেখানে শুরু করছি সেখানে কি শেষ করতে হবে। এখানে একটা ক্লিক করলে দেখেন এবং সেটা যে আমি ডাক টানলাম সেভাবে কি সিলেকশন হয়ে গেছে। এবং কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করি, তেমন কোনো কাজে লাগে না এটা। তারপর হচ্ছে ম্যাগনেটিক লাসো টুল, এর নামটা কি ম্যাগনেটিক মানে কি চৌম্বক, তাই না? তো এখন দেখেন আমি যদি এখান থেকে একটা ক্লিক করে জাস্ট শুরু করলাম, এখন আমি ছেড়ে দিচ্ছি, একটা কাজ দিয়ে দিচ্ছি, ওটা অটোমেটিক কি ম্যাগনেটের মধ্যে টেনে টেনে নিতেছে না?
অটোমেটিক অ্যাড করতেছে কিন্তু। হ্যাঁ, আমি খালি ছেড়ে দিই, মানে একটা ক্লিক করছি। এখন এই দেখেন, এই যে একটা প্রবলেম, যে আমি এইভাবে যদি হাত নড়াচড়া হয়ে গেলে তাহলে কি এইভাবে হয়ে যায়। এখন যেখানে শুরু করছেন ওখানে আবার গিয়ে গিয়ে একটা ক্লিক করতে হবে, তখন হচ্ছে সিলেকশনটা হবে। এইটা টুল আমি জীবনে কোনো সময় ইউজ করি না। অবজেক্ট সিলেকশন টুল এটা লাগে, যেমন আমরা অবজেক্ট, কোন একটা অবজেক্ট সিলেকশন করতে হলে দেখেন এখানে আমরা এইভাবে টেন, মানে লোডিংটা নিয়ে নিই, ওখানে কিছু পাইতেছে না, এখানে ওই রাখতে আমাদের দেখা ওয়ার্নিং দিচ্ছে, এখানে কোনো কিছু নাই। আর আমি যদি এইটাকে এইভাবে সিলেকশন করার জন্য এইভাবে টানতে ধরি, এখন ছেড়ে দিয়ে লোডিং নেবে, মানে প্রসেসিং করবে। প্রসেসিং করে দেখেন শুধুমাত্র কি বৃত্তটাকে সিলেকশন করছে। অবজেক্ট সিলেকশন টুলটা হচ্ছে কাজে লাগে। কন্ট্রোল ডি সিলেক্ট করি। এখন এটাকে অবজেক্ট সিলেকশন টুলের মধ্যে আমি দেখেন ল্যাসো মোডটা অন করে রাখছি, তাই না? এই কারণে হইতেছে আমি ওই যে আমাকে ওইভাবে দাগ দিয়ে টানতে হলো। কিন্তু আমি যদি রেক্টেঙ্গুলার শেপটা ওপেন করি তাহলে পরে আমি এইভাবে টান দিয়ে ধরে ছেড়ে দিলে আবার সেই বৃত্তটাকে সিলেক্ট করি। ল্যাসো টুলটা রাখবেন আপনার ফ্লেক্সিবিলিটিটার জন্য, মানে আপনি কোন দিকটা নিবেন নেওয়ার জন্য। আর রেক্টেঙ্গুলার তো জানেন রেক্টেঙ্গুলার শেপটা কিরকম, এটা আমি ল্যাসো টুলে রেখে দিই। তারপর আছে কুইক সিলেকশন টুল, এটা খুব বেশি ইউজ করা হয় অবজেক্ট সিলেকশন টুলের মতোই। এখানে দেখেন আমি এইভাবে কি সিলেকশনটা করতে পারি, আবার এইভাবে সিলেকশন কি করতে পারি। এখন ওখানে প্লাস আইকন আছে বলে কি সিলেকশনটা অ্যাড হইতেছে। এখন যখন আমরা অল বটম চেপে দেবো তখন কি ওখানে মাইনাস চলে আসে। তো আমরা এখন যদি এইভাবে করি তাহলে কি দেখেন তো ডিসিলেক্ট হবে ওই অংশটা, ডিসিলেক্ট হয়েছে অল বটম চেপে ধরেছিলাম বলে। তাছাড়া এখানে এই যে আপনারা এইখানে চেঞ্জ করতে পারবেন। আর অল বটম চেপে ধরে দেখেন অটোমেটিক ওইখানে মাইনাসে চলে গেছে না অটোমেটিক। এটা হচ্ছে নিয়ম, যে অল বটম চেপে ধরলে উল্টাটা সিলেক্ট করে। কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করি। পরেরটা আছে কি ম্যাজিক ওয়ান টুল, এটা আপনি ইলাস্ট্রেটরও দেখছেন যে সেম কালারের উপর এটা কি কাজ করে। কিন্তু ম্যাজিক ওয়ান টুলটা ফটোশপের মধ্যে যেখানে আপনারা ক্লিক করবেন ওখানে তো একটা পিক্সেল আছে না, ওই পিক্সেলের আশেপাশে যে কালারটা, মানে পাশে কালার গুলোকেও নেওয়ার চেষ্টা করে। না শুধু আমি মনে করছেন কি এতগুলো টুল দেখাবো নাকি, এই কয়েকটা টুল, এতগুলো টুল দেখালে তো আমার মুশকিলে পড়বে। ওটা পরে দেখি। এখানে ম্যাজিক ওয়ান টুলটা হচ্ছে নির্দিষ্ট একটা কালারের উপর কাজ করে, কিন্তু ফটোশপে ওই কালারের পাশাপাশি কালার গুলোকে সিলেক্ট করে। এটা ফটোর মধ্যে দিয়ে গেলেও দেখলে ওরা বুঝতে পারবে। তা আমি ক্লাসটা এখানে শেষ করে দিলাম আজকে।